হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। এখন এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস চলছে। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন আমি করাবো ক্লাস নম্বর 14। এর আগে আমি 13টি ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নেবে। এছাড়াও আমি জাতীয় ক্রীড়া পুরস্কার 2023, নোবেল পুরস্কার 2023 এবং জাতীয় গেমস 2023-এর পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তো বলবো তোমরা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটা সংগ্রহ করো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, 2020 টোকিও প্যারা অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছিলেন? দেখো, টোকিও প্যারা অলিম্পিক 2020 খেলাটা হয়েছিল 2021 সালে। কারণ কি, তখন কিন্তু করোনার মহামারী ব্যাপকভাবে হয়েছিল, সেই জন্য খেলাটা কিন্তু 2021 হয়েছিল। টোকিও প্যারা অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিলেন টেকচাঁদ এবং সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনকারী ছিলেন অবনী লেখারা। এবার বলেছে টোকিও প্যারা অলিম্পিকে ভারত মোট কতগুলো পদক জিতেছিল। তো টোকিও প্যারা অলিম্পিকে ভারত কিন্তু টোটাল 19টি পদক জিতেছিল। এই পদকের মধ্যে 5টি সোনা, গোল্ড বা সোনা, 8টি রূপো এবং 6টি ব্রোঞ্জ পদক কিন্তু পেয়েছিল। আর পদক তালিকায় ভারত কততম স্থান অধিকার করেছিল? 25তম। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে। তো 2020 টোকিও প্যারা অলিম্পিকে ভারত মোট 19টি পদক পেয়েছিল। তার মধ্যে 5টি সোনা, 8টি রূপো এবং 6টি ব্রোঞ্জ। এবং তালিকায় যদি দেখি, ক্রমতালিকায় দেখি, তো ভারত কিন্তু 25 নম্বর স্থানে অধিকার করেছিল। আর টোকিও প্যারা অলিম্পিকে পতাকা বহনকারী ছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহনকারী ছিলেন টেকচাঁদ এবং সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনকারী ছিলেন অবনী লেখারার। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, কৃষি খাতে ডিজেল মুক্ত সেচ ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষাম উত্থান মহাবিধান যোজনা বা পিএম কুসুম স্কিম কবে চালু হয়েছিল? এই পিএম কুসুম স্কিম হচ্ছে সৌরচালিত পাম্প। ঠিক আছে, কুসুম স্কিমের মাধ্যমে কৃষকরা সৌরচালিত পাম্পের মাধ্যমে সেচ ব্যবস্থা করবে, যাতে কিষাণদের কিন্তু খরচটা অনেক কমে যাবে। এই জন্য কিন্তু পিএম কুসুম স্কিম চালু করেছিল। কত সালে চালু করেছিল? এটা কিন্তু মার্চ 2019-এ চালু করেছিল। ডিজেল মুক্ত সেচ ব্যবস্থা বা সৌরচালিত পাম্প। তো বন্ধুরা, ন্যাশনাল গেমস, জাতীয় ক্রীড়া পুরস্কার 2023 এবং নোবেল পুরস্কার 2023-এর পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা সংগ্রহ করোনি, তো বলবো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করবে। তো চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানে কোন পার্টে জরুরি অবস্থা কথা বলা আছে? জরুরি অবস্থা 352, 356 এবং 360। ভারতীয় সংবিধানে এই 3টি জরুরি অবস্থার কথা বলা আছে, যেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবার বলেছে কোন পার্টে আছে, এই ধারাগুলো কোন পার্টে রয়েছে। এই জাতীয় জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি। 360-এ কী আছে? অর্থনৈতিক জরুরি অবস্থা। তো তোমরা কমেন্ট করে বলবে 352 এবং 356-তে কি রয়েছে। তো কোন পার্টে? তো সঠিক উত্তর হলো পার্ট 18-তে কিন্তু এই ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার কথা বলা আছে। পার্ট 18-তে কিন্তু সংবিধানের জরুরি অবস্থার কথা বলা আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন জাদুঘরটি কটকে অবস্থিত?
এটা কিন্তু এসএসসিতে তোমাদের চলে এসেছে। নিম্নলিখিত কোন জাদুঘরটি কটকে অবস্থিত? তো সঠিক উত্তর নেতাজির জন্মস্থান জাদুঘর। নেতাজির জন্মস্থান জাদুঘর কিন্তু কটকে অবস্থিত। তো তোমরা অবশ্যই এটা লাইক করে দেবে, আর তোমরা যারা চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি, তো তোমাদের বলবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যতটা আমাকে ভালোবাসা দিচ্ছ, তো অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই তার জন্য। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইতালীয় পর্যটক মানুচি কোন মোগল শাসকের আমলে ভারতে এসেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইতালীয় পর্যটক মানুচি কোন মোগল শাসকের আমলে ভারতে এসেছিলেন? তো তিনি এসেছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেবের আমলে ইতালীয় পর্যটক মানুচি ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন চলো। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? 2011 সালের ভারতের শেষ জনগণনা হয়েছিল বা আদমশুমারি হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু এখনও পর্যন্ত আর জনগণনা হয়নি। তো এই 2011 সালে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো 2011 সালের জনগণনা অনুযায়ী সবচেয়ে কম নারী সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানের নারী শিক্ষার হার সবচেয়ে কম। চলো আমরা একটু ডিটেলস দেখে নিই। দেখো, 2011 সালের ভারতের সাক্ষরতার হার ছিল 74.04%। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতা হার 82.14% এবং মহিলাদের কিন্তু 65.46%। ঠিক আছে, তাহলে সর্বোপরি ভারতের সাক্ষরতা হার 74.04। এবার যদি বলে পুরুষদের সাক্ষরতা হার কত, তখন বলবে 82.14% এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 65.46%। এটা সর্বভারতীয়ব্যাপী। এবার যদি বলে ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বাধিক সাক্ষরতা হার কোন রাজ্যে, তো ভারতের রাজ্যের মধ্যে সর্বাধিক সাক্ষরতার হার বেশি হচ্ছে কেরালায়। সেখানে কিন্তু 93.91% মানুষ শিক্ষিত। এবার যদি বলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার সর্বাধিক, তো লাক্ষাদ্বীপের সাক্ষরতা হার, লাক্ষাদ্বীপ একটি কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপ একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ সবচেয়ে শিক্ষিত রাজ্য। সেখানে সাক্ষরতার হার 92.28%। এইবার যদি বলে সর্বনিম্ন সাক্ষরতার হার কোথায়, তো সর্বনিম্ন সাক্ষরতার হার কিন্তু বিহারে। সেখানে সাক্ষরতার হার 63.82%। বিহারের সাক্ষরতা হার কিন্তু 63.82%। এবার যদি বলে পুরুষদের সাক্ষরতা সবচেয়ে বেশি কোথায়, তো পুরুষদের যদি দেখি, পুরুষদের সাক্ষরতার হার যদি কেন্দ্রশাসিত অঞ্চলে দেখি, সেখানে কিন্তু আমরা পাবো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে কিন্তু 95.56% মানুষ শিক্ষিত। এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলে। আর যদি রাজ্য বলি, রাজ্যে কিন্তু সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। সেখানে 96.11% মানুষ কিন্তু শিক্ষিত কেরালা রাজ্যে বললে, আর কেন্দ্রশাসিত অঞ্চল বললে কিন্তু লাক্ষাদ্বীপ। এবার যদি বলে সর্বনিম্ন সাক্ষরতা হার কোথায়, তো বিহারে কিন্তু সাক্ষরতা হার সর্বনিম্ন পুরুষদের সাক্ষরতা হার কোথায় সবচেয়ে কম, বিহারে। সেখানে কিন্তু 70.72% মানুষ কিন্তু শিক্ষিত। চলো নেক্সট। মহিলার সাক্ষরতা হার সর্বাধিক কোন রাজ্যে, তো মহিলাদের সাক্ষরতার হার সর্বাধিক কেরালায়। কেরালার মহিলাদের সাক্ষরতার হার 91.98%। আর তোমাদের যেটা প্রশ্ন এসেছিল সর্বনিম্ন মহিলার সাক্ষরতা হার কোন রাজ্যে, আমরা বলেছিলাম কি রাজস্থানে। রাজস্থানের 52.66% মানুষ কিন্তু শিক্ষিত। এখানে মহিলারা, ঠিক আছে, মহিলাদের শিক্ষিত হার কোথায় সবচেয়ে কম, সেখানে কিন্তু রাজস্থানে। অবশ্যই তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? 1919 সালে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। তো কোথায়, এটা কিন্তু অমৃতসরে। সেটা কোথায় অবস্থিত, এটা কিন্তু অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে কিন্তু জালিয়ানওয়ালাবাগ নাম জায়গাটি অবস্থান করছে।
চলো নেক্সট। কোন মহাসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম উইলি উইলি? আরব সাগর আর বঙ্গোপসাগরের যে হয় তাকে বলা হয় সাইক্লোন। আমাদের আরব মাঝে মাঝে দেখো আরব সাগর এবং বঙ্গোপসাগরে থেকে কিন্তু ঘূর্ণিঝড় হয়, ফণী হয়েছিল, তাই তো? তো এটা কিন্তু আরব সাগর এবং বঙ্গোপসাগরে কী বলা হয়? সাইক্লোন। আর উইলি উইলি বলা হয় উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া উপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে বলা হয় উইলি উইলি। উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে উইলি উইলি। পরবর্তী প্রশ্ন দেখো, রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। তো সঠিক উত্তর হচ্ছে স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার কিন্তু রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম। তোমাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু আমি তোমাদের প্রশ্নপত্র করাচ্ছি। তোমাদের যে টাইপেরই পরীক্ষায় আসে সেই টাইপেরই কিন্তু চেষ্টা করছি তোমাদের জন্য সেই টাইপ রকমই কিন্তু প্রশ্ন করার জন্য। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আর আমাকে যেরকমভাবে সাপোর্ট দিচ্ছ বা ভালোবাসা দিচ্ছ অবশ্যই এরকমভাবে সাপোর্ট আগামী দিনেও তোমরা করবে। চলো নেক্সট। আধুনিক পর্যায় সারণীতে বোরন এর পারমাণবিক সংখ্যা কত? বোরন যার সংকেত হচ্ছে বি। তো আধুনিক পর্যায় সারণীতে বোরনের পারমাণবিক সংখ্যা কত? তো আধুনিক পর্যায় সারণীতে কিন্তু বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। এবং তার রাসায়নিক সংকেত হচ্ছে বি, বোরন, বিতে কিন্তু বোরন। আধুনিক পর্যায় সারণীর যার 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ডিসেম্বর 2023 অনুযায়ী সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কে? ডিসেম্বর 2023 অনুযায়ী সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন কে? তো দেখো, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1937 সালে, আর ফিফার অনুমতি পায় 1948 সালে। তো ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা 1937 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর ফিফার অনুমতি বা তালিকাভুক্ত হয়েছিল 1948 সালে। আর এর সদর দপ্তর কোথায়? নতুন দিল্লি। তাহলে বর্তমান সভাপতিকে ফুটবল ফেডারেশন বা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি হলেন কল্যাণ চৌবে। কল্যাণ চৌবে প্রাক্তন ভারতীয় গোলকিপার, ঠিক আছে, বা গোলরক্ষক। তিনি কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। আর রজার বিনি কিন্তু বিসিসিআইয়ের সভাপতি। বিসিসিআই ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতিকে রজার বিনি। চলো নেক্সট। আসামে বার্ষিক ফসল কাটার সময় কোন উৎসব পালিত হয়? আসামে বার্ষিক ফসল কাটার সময়, তো এই উৎসবের নাম কি? মাঘ বিহু। অসমে বার্ষিক ফসল কাটার উৎসব হচ্ছে মাঘ বিহু। নবান্ন কোথায়, কোন রাজ্যে হয়? এটা কিন্তু পশ্চিমবাংলায়। এটাও কিন্তু নবান্ন, কিন্তু নতুন ফসল ঘরে তোলার সময় এই নবান্ন পালন করা হয়। পোঙ্গল কোথায়? পোঙ্গল কিন্তু তামিলনাড়ুর একটি উৎসব, এটাও কিন্তু কৃষি উৎসব। লোহরি কোথায়? লোহরি কিন্তু পাঞ্জাবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পর্বত শ্রেণীটি ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী? তো নিচের মধ্যে দেখো রয়েছে আরাবল্লী, সাতপুরা, পশ্চিমঘাট এবং হিমালয়। তো আরাবল্লী কিন্তু ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী। হিমালয় কিন্তু নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। হিমালয় কিন্তু একটি নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় যেটা ছিল সেটা আগে ছিল কি থেটিস নামে একটি মহাসাগর ছিল। থেটিস নামে একটি মহাসাগর ছিল, যেটা পরবর্তীকালে হিমালয় গঠিত হয়েছে। চলো নেক্সট। ভারত সরকার কোন সালের মধ্যে টিবি নির্মূল করার উদ্দেশ্যে টিবি হারেগা দেশ জিতেগা ক্যাম্পেইন চালু করেছে? কত সালেকে এই ভারতে থেকে টিবি নির্মূল করার জন্য কত সালকে লক্ষ্যমাত্রা করেছে? আর যে ক্যাম্পেইন চালু করেছিল সেটা হচ্ছে টিবি হারেগা দেশ জিতেগা। তো এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2025 সাল। তো ভারত সরকার 2025 সালকে সামনে রেখে কিন্তু এই টিবি নির্মূল কর্মসূচি শুরু করেছে। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান 40 চক্রকে উচ্ছেদ করেছিলেন?
খুব ভালো প্রশ্ন এটাও। তো গিয়াসউদ্দিন বলবন কিন্তু এই 40 চক্রকে উচ্ছেদ করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। উইটম্যান কাপ খেলাটি কোন খেলার সঙ্গে যুক্ত? উইটম্যান কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? উইটম্যান কাপ, সঠিক উত্তর কিন্তু টেনিস। উইটম্যান কাপ খেলাটি টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা আলোচনা করা হয়েছে? দেখো, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 51A কিন্তু 11টি মৌলিক কর্তব্যের কথা বলা আছে। কয়টি? 11টি। তো তার মধ্যে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা কোন মৌলিক কর্তব্যের বলা আছে? তো 51 তারপর উপধারায় যাবে, ঠিক আছে? কত নম্বর উপধারায়? তো 51 3 নম্বর বা সি, ঠিক আছে? 51 3 নম্বর উপধারায় কিন্তু ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতার কথা বলা আছে। আর 51A বা 4 এতে কিন্তু এই মৌলিক কর্তব্যের কথা বলা আছে। মৌলিক কর্তব্য যেটা ভারতের রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর বর্তমানে টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল। চলো নেক্সট। কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। তো কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? তো ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা দেখো, SSC MTS 2023 এসেছিল। নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন? পদ্মবিভূষণে ভূষিত প্রথম উড়িষ্যার ব্যক্তিকে, উড়িষ্যার নৃত্যশিল্পীকে? তো তিনি কিন্তু কেলুচরণ মহাপাত্র, যিনি ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। কেলুচরণ মহাপাত্র একজন উড়িষ্যার লোক এবং তিনি উড়িষ্যার প্রথম নৃত্যশিল্পী যিনি পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন। কেলুচরণ মহাপাত্র কোন নাচের সঙ্গে যুক্ত? ওড়িশি নাচের সঙ্গে যুক্ত, ঠিক আছে? চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হস্তি সংরক্ষণ প্রকল্পটি অসমে অবস্থিত নয়? নিচের কোন হস্তি সংরক্ষণ প্রকল্পটি অসমে অবস্থিত নয়? দেখো, শোনিতপুর অসমে অবস্থিত, দিহিং পটকাই অসমে অবস্থিত, ধানসিঁড়ি লাংডিং এটাও কিন্তু অসমে অবস্থিত। কিন্তু ময়ূরভঞ্জ কোথায় অবস্থিত? ময়ূরভঞ্জ কিন্তু উড়িষ্যায় অবস্থিত। উড়িষ্যায় কিন্তু ময়ূরভঞ্জ অবস্থিত। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের জন্য প্রতিদিন 20টি প্রশ্ন নিয়ে হাজির হই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর 20টি প্রশ্নের সঙ্গে এক্সট্রা কিছু তোমাদের সঙ্গে আলোচনা করে দিই।